তো ইউআই লাইব্রেরি সম্পর্কে যদি কারো না জানা থাকে আমি দেখিয়ে দিচ্ছি ইউআই লাইব্রেরি এক্স্যাক্টলি কাকে বলে। যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন এ সাটার্নিটি, এটা ঠিক আছে, কি লিখবেন এস। ইউআই মানে কি প্রি ডিজাইন নাকি স্যার? হ্যাঁ বলুন। মানে প্রি ডিজাইন কোনো একটা মানে কনসেপ্ট যাকে বলে আর কি বলতে। হ্যাঁ ওখানে কাইন্ড অফ দ্যাট, কিন্তু আমি বলে নিই এসার্টেনিটি ইউআই যদি আপনি সার্চ করেন, এসার্টেনিটি ইউআই হচ্ছে একটা খুব বড় একটা ইউআই লাইব্রেরির ওয়েবসাইট। ইউআই লাইব্রেরি বলতে সহজ কথায় আমরা বুঝি যেটা, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি রিয়াক্ট জেএস যখন আমরা পড়বো তখন রিয়াক্টের কিছু বানায়া অর্থাৎ কিছু প্রি বিল্ড কম্পোনেন্ট সেখানে থাকে, তার ইউআইগুলো খুব সুন্দর হয় দেখতে। সেগুলোকে জাস্ট আমরা কোডটাকে কপি করে পেস্ট করলে আমাদের ওয়েবসাইটে সেটা আমাদের কাজ করে যায়, অর্থাৎ সেটা আমাদের চলতে শুরু করে। তো সেরকমই একটা ইউআই লাইব্রেরির ওয়েবসাইট হচ্ছে এ সাটার্নিটি ইউআই, এটা আমি আগের ব্যাচেও করিয়েছিলাম, এবারের ব্যাচেও থাকবে। ঠিক আছে, এটা কি রকম লাইব্রেরি যদি আপনি চেষ্টা করেন দেখার, তো এখানে গিয়ে দেখবেন এরকম কিছু কিছু যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, যেরকম হভার করলে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, তারপরে এখানে এই হভার ইফেক্ট একটা 3D একটা ইফেক্ট আছে, তারপরে এখানে যে এই যে আপলোড বাটন এটা একটা 3D ইফেক্ট আছে, এখানে অনেক রকম আপনার প্রি বিল্ট ইউআই থাকে। প্রি বিল্ট ইউআই যেগুলো আমাদের আগের থেকে বানানো থাকে, এখান থেকে জাস্ট আমরা কপি করে পেস্ট করলে কোড আমাদের ওয়েবসাইটে সেম ইউআই আমাদের চলে আসে। এটা হচ্ছে একটা ইউআই লাইব্রেরি। তো ইউআই লাইব্রেরির এখন খুব মার্কেটটা খুবই হাই, মানে একটা জব ইন্টারভিউ যদি আপনাকে ক্র্যাক করতে হয়, এখন ওয়েদার অ্যাপ, এখন জাস্ট একটা বিজনেস ওয়েবসাইট, এরকম কোনো ওয়েবসাইট দিয়ে যেগুলো সিম্পল, যেগুলো সবাই বানায়, সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি জব ক্র্যাক করা বা ইন্টারভিউয়ারকে অ্যাকচুয়ালি আমাদের ইমপ্রেস করা খুবই টাফ, কারণ সেগুলো সবাই বানাচ্ছে। তো আপনি যদি একটা নতুন একটা ধাপ চেষ্টা করেন, যেখানে একটা ইউআই লাইব্রেরি যদি আপনি বানাতে পারেন, কেমন হয় ইউআই লাইব্রেরি, যদি আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, ঠিক আছে। যদি আপনি এখানে গিয়ে একবার নিজের চোখটা একবার বুলান তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন কি কি হয় এখানে। তো একবার দেখুন এখানে ব্রাউজ কম্পোনেন্টস বলে একটা বাটন আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কিছু কিছু প্রিবিল্ট ইউআই আপনি এখানে দেখতে পারবেন, যেমন এই যে এটা একটা ম্যাকবুকের, পুরো একটা ম্যাকবুক অর্থাৎ একটা ল্যাপটপ, এখানে দেখবেন ইউআই বানানো আছে। অর্থাৎ আপনি এরকম করে স্ক্রোল করলে ম্যাকবুকটা এরকম করে স্ক্রোল হয়, দেখুন, ঠিক আছে। এই যে ইউআই গুলো, এগুলো যদি আপনি নিজের থেকে বানাতে চান অনেক টাইম লাগবে, অনেক মানে অনেকই টাইম লাগবে, কারণ এর কোড কিন্তু অনেক বড় হয়। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল, বলতে পারেন যে যারা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার তারা বানায় এগুলো, ঠিক আছে। তো এরকম একটা ইউআই যদি আপনি নিজের করে অ্যাড করতে চান, এখানে কোড দেওয়া আছে, দেখুন এখানে এই যে এই পুরো ওয়েবসাইটে, মানে এই যে পুরো কম্পোনেন্ট অথবা এটা এই যে একটা ওয়েবসাইটের পার্ট, সেটার কোড আপনি এখান থেকে গিয়ে পেয়ে যাবেন, এই যে হচ্ছে তার কোড। দেখে ছোট হতে মানে যে দেখে এটাকে ছোট মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু ছোট কোড না, কারণ এর মধ্যে অনেক কিছু যেগুলো আমাদের অলরেডি প্রিবিল্ড করা সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এরকম যদি একটা কম্পোনেন্ট আপনি নিজের থেকে বানাতে পারেন, এখানে একটা ল্যাপটপ আছে, আপনি একটা ফোনের জন্য বানালেন, কারণ এখন ফোনের জন্য যেহেতু ওয়েবসাইট সব ফোনের জন্য আগে আসে, তখন আপনার এটা বেশি বেটার হবে, তখন এটা একটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো এখন আপনি কোশ্চেন আসতে পারে স্যার তাহলে কি এত বড় কোড আমরা বসে লিখবো? না, এখান থেকেই আমরা কিছু কিছু কোড তুলবো যেগুলোকে আমরা মডিফাই করে ল্যাপটপের জায়গায় একটা ফোন বানিয়ে দিতে পারবো, এরকম একটা ব্যাপার। তো এরকম অনেক মানে লুপ হোল আছে, অনেক শর্টকাট আছে যেগুলো ইউজ করে আমরা সুন্দর সুন্দর ইউআই বানাতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই এসার্টানিটি ইউআই, ঠিক আছে। এই ওয়েবসাইটটা গিয়ে আপনি একটুখানি ভিজিট করুন, এখানে গিয়ে অনেক রকম ইউআই আপনি দেখতে পারেন, যেমন এখানে এই একটা খুব সুন্দর ইউআই আমার মনে হয়, যে এখানে আমার মাউসটাকে হভার করলে এই দেখুন এই এই ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি, একটা গ্লোয়িং ইফেক্ট। তো এটা আপনি কোথা থেকে পাবেন, এখানেই পেয়ে যাবেন, কোডটাকে জাস্ট কপি পেস্ট করুন, আপনার এটা কাজ করবে, ঠিক আছে। তো এরকম একটা প্রজেক্ট যদি আপনাদের জন্য আমরা সবাই মিলে, মানে আপনাদের ক্ষেত্রে যদি একটা প্রজেক্ট হয় এরকম, যেখানে এরকম একটা ওয়েবসাইট থাকবে, যেখানে আমাদের কিছু প্রি বিল্ট ইউআই থাকবে, যেটা আপনারই হবে, আপনি নিজের নামে সেটাকে বানাবেন, যেখানে আপনার নতুন নতুন ইউআই যেগুলো বানাবেন সেগুলো অন্যেরা এসে কপি করে নিজের কোডে ইউজ করতে পারবে, কেমন হয়? এটাই আমার কোয়েশ্চেন, সেটা কেমন হয় আপনাদের জন্য? কারণ এখন ইন্ডাস্ট্রিতে এরকম জিনিসই দরকার, যে কত কম কোডে আপনি অনেক কিছু দিতে পারছেন, সেটাই হচ্ছে এখন ইন্ডাস্ট্রির সব থেকে বড় চাহিদা। যদি এরকম হয় তাহলে কেমন হবে? আমার কোয়েশ্চেন এটাই, চ্যাট বক্সে বলতে পারেন অথবা হ্যান্ড রেজ করে আমাকে বলতে পারেন যে কেমন হয়, ঠিক আছে। তো এটা খুব বড় একটা প্রজেক্ট হবে, এটা জাস্ট ভাববেন না যে জাস্ট ইউআই বানিয়ে আমি ওয়েবসাইটে আপলোড করে দিলাম, এরকম না, এরকম হয় না, ঠিক আছে। তো এটার জন্য অনেক খাটাখাটনির প্রয়োজন আমাদের। তো এটাকে আমি আগে বিল্ড করবো অবভিয়াসলি, তারপরে গিয়ে আপনাদের সেটা আমি শেখাবো কীভাবে ওটা হবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রি লিডিং আমরা সব কিছু বানাবো, কারণ সেগুলো দিয়েই আমরা অ্যাকচুয়ালি এগিয়ে যেতে পারবো, যে নতুন নতুন ইন্ডাস্ট্রিতে কী কী হয় সেগুলোই তো, সেগুলোর জন্যই তো আমার কাছে আসা, সেগুলোই আমরা এখানে শিখবো, ঠিক আছে। তারপরে আরেকটা প্রজেক্ট আমার মাথায় আছে, সেটা হচ্ছে আপনাদের ক্লাস করানোর সময় আমি একটা ওয়েবসাইট ভিজিট করি, দেখেছেন, যেখানে আমি আঁকি, যেখানে আমি কিছু লিখি, যেটা হচ্ছে এক্সক্যালি ড্র, ঠিক আছে, এটা হচ্ছে তার ওয়েবসাইট এক্সক্যালি ড্র। যদি আমরা একটা এক্সক্যালি ড্রর ক্লোন বানাতে পারি তাহলে কেমন হয়?
যদি আমরা এই ওয়েবসাইটেরই একটা ক্লোন বানাই, অর্থাৎ এরকমই একটা ওয়েবসাইট হবে যেখানে আমরা আঁকতে পারবো, যেখানে আমরা এরকম আইকন বানাতে পারবো, যেখানে আমরা সবকিছু নিজের থেকে বানাতে পারবো, অর্থাৎ সেখানে গিয়ে আমরা নিজের মতো আঁকাঝোঁকা করবো, যেখানে আমাদের সেটা শেয়ার করতে পারবো কারোর সাথে, এরকম একটা ব্যাপার। যদি এটাও আমরা বানাই, এটাও কিন্তু খুব বড় মাপের একটা প্রজেক্ট। ঠিক আছে, সবাই ভাবে যে জাস্ট একটা ওয়েদার অ্যাপ বানালাম, বানিয়ে আমি ইন্টারভিউয়ারকে দেখালাম যে দেখুন স্যার আমার ওয়েদার অ্যাপে কি সুন্দর ইউআই। ওটা কিন্তু ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করে না 2025-এ দাঁড়িয়ে। কারণ আমি সবসময় রিসার্চ করতে থাকি যে কোনটা এখন মানে রিলেভেন্ট আমাদের সবার জন্যে। তো এখানে আমার কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনাদের জন্য, যে যদি আপনি আমার সাথে থেকে আমার সাথে বসে যদি এই কোডটা যদি আমি বানাই এবং সেটা যদি আপনাদের হেল্প করে, তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ঠিক আছে, তো এটাকেই আমি ভাবছি যে ওরকম একটা ইউআই লাইব্রেরি বানানোর পরে তারপরে এরকম একটা, এটা একটা ব্যাক এন্ডের প্রজেক্ট, এটা ফুল স্ট্যাক প্রজেক্ট, এটা কিন্তু জাস্ট ফ্রন্ট এন্ড না, এখানে ফ্রন্ট এন্ডের পার্ট অনেক বেশি, সেটা আমি জানি, কিন্তু এখানে কিন্তু ব্যাক এন্ডও রয়েছে। সেই কারণে এরকম একটা প্রজেক্ট বানানোর আমার মাথায় রয়েছে যে কিভাবে একটা এরকম এক্সক্যালি ড্র বলে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু জাস্ট বানিয়ে ওয়েবসাইটে আপ করে দিয়েছে, মানে হোস্টিং আপলোড করে দিয়েছে এরকম কিন্তু না, এই ওয়েবসাইটটা ফান্ডিং পেয়েছে। অর্থাৎ এক্সক্যালি ড্র কিন্তু একটা ফ্রি ওয়েবসাইট, কারণ তারা অন্যের ফান্ডিংয়ে কাজ করে তাই। ঠিক আছে, এই ফান্ডিংয়ের ফান্ডটাও আপনারাও ইউজ করতে পারবেন, কারণ আপনি নিজের থেকে একটা এরকম অ্যাপ্লিকেশন বানিয়ে সেটা অন্য অন্য কারোর কাছে বেচতে পারবেন, অন্য কারোর কাছ থেকে সেটা নিয়ে ফান্ডিংও তুলতে পারবেন, এরকমও হয়। তার জন্য আপনাকে অনেকটা দূর যেতে হবে, কানেকশন সেরকম লাগবে, সেরকমভাবে অনেকটা দূর গিয়ে তারপরে আপনাকে সেরকম অপরচুনিটি আপনিও পাবেন। ঠিক আছে, তো এই একটা ওয়েবসাইট, আর একটা হচ্ছে আমাদের ইউআই লাইব্রেরি, দুটো প্রজেক্ট আমার মাথায় আছে। যদি আরও প্রজেক্ট আপনাদের মাথায় থাকে আমার সাথে শেয়ার করবেন, যে স্যার এটা বানালে কেমন হয়, ওটা বানালে কেমন হয়, এই জিনিসটা। ঠিক আছে, আপনারাও নতুন নতুন ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করেন। ওয়েবসাইট বলতে কিন্তু জাস্ট যেটা সবাই বোঝে যে একটা বিজনেস পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে একটা বিজনেসম্যান নিজের ইনকাম, নিজের এক্সপার্টিজ এইসব দেখায়, সেটা কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে আচ্ছা, পড়ে না, আমরা একটা মানে ওটা ভাবছিলাম বেস্ট। একটা মানে আমার সিজনে ভাবছিলাম কিন্তু কি হবে না বুঝতে পারি না। এই লাইভ স্ট্রিমিং অ্যাপগুলো হয় না, যেগুলো ক্রিকেট স্কোর আপডেট হয় না, হ্যাঁ, ওটাও হয়। ওই ধরনের অ্যাপটা কি হবে বানানো? ওগুলোর জন্য এপিআই লাগে আমাদের, ওটা আমরা বানাতে পারবো না, কারণ ওটার জন্য ক্রিকেটের যে অ্যাকচুয়াল স্কোর সেটা তো একজন আমাদের দেয়, হ্যাঁ, সেটার জন্য আমাদের ক্রিকেটের ওরকম একটা এপিআই লাগে। যদি কোনো ফ্রি এপিআই থাকে অবশ্যই আমি ওটা বানাবো। ঠিক আছে, তো ফ্রি ওইটা এপিআই একটা। যদি পাই, বলুন। আরেকটা হচ্ছে যে বিভিন্ন বুকিং অ্যাপস, টিকিট বুকিং বা ইয়ে বুকিং অ্যাপগুলো। ওগুলো এখন আর আমি বলবো, সহজ কথা বলছি, পার্সোনাল আমার যেটা ওপিনিয়ন, টিকিট বুকিং, হোটেল ম্যানেজমেন্ট, এই সমস্ত অ্যাপ আপনি বাইরেও পেয়ে যাবেন। এগুলো জাস্ট আপনি ডাউনলোড করে নিজের মতো করে বানিয়ে চালিয়ে দিতে পারবেন, কিন্তু গ্রাউন্ড আপ এরকম একটা এক্সক্যালি ড্র, এরকম একটা ইউআই লাইব্রেরি কোড কিন্তু আপনি পাবেন না। মেন হচ্ছে লাইভ স্ট্রিমিং কিন্তু ভাবছিলাম আমরা, কিন্তু কিভাবে হবে বুঝতে পারিনি আর কি, ওই জন্য তোকে ছেড়ে দিয়েছে পুরো। লাইভ স্ট্রিমিং খুবই ইজি, ওর জন্য একটা জাস্ট ওরকমই একটা থার্ড পার্টি এপিআই লাগে। হ্যাঁ বলুন শঙ্করবাবু। বলছি স্যার, ওই ড্রয়িং করার যে ওয়েবসাইট, ওটার নামটা কি একটু স্যান্ডবক্সে লিখে এটা দেবেন? হচ্ছে এক্সক্যালি ড্র, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এক সেকেন্ড। এটা হচ্ছে excalidro.com, ঠিক আছে, দেখে নিতে পারেন। ঠিক আছে, তো দুটো প্রজেক্ট আমার মাথায় রয়েছে, একটা এক্সক্যালিড্র আর একটা হচ্ছে ইউআই, একটা ইউআই লাইব্রেরি বানাবো। তো আমার কোয়েশ্চেন বলতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড আমি যেটুকু শেখাবো তাতে আপনাদের মানে কোনো একটা ওয়েবসাইট ক্লোন করতে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ অনেক নতুন নতুন শর্টকাট, অনেক নতুন নতুন থিওরি আমি শেখাবো, সেটা পরের কথা। কিন্তু যে ব্যাংকিং ওয়েবসাইটটার কথা আমি বলেছিলাম, যে ব্যাংকিং ওয়েবসাইটটা যে আহ, আমি বানাবো, ঠিক আছে, ওটা যদি আপনারা আমার জন্য বানান তাহলে কেমন হয়, অ্যাজ আ চ্যালেঞ্জ নিন এটা। ঠিক আছে, তাহলে কেন বলছি, কারণ ওরকম একটা ওয়েবসাইটে জাস্ট স্ট্যাটিক ডেটা থাকে, ওখানে কিন্তু কোনো ডাইনামিক কিছু থাকে না। যেমন ডাইনামিক বলতে এখানে যে এই যে এক্সক্যালি ডট ক্লোনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি টাইপ করছি, সেগুলো কিন্তু রেকর্ড হয়, মানে সেগুলো ব্যাক এন্ডে গিয়ে সেভ হয় নিজের অ্যাকাউন্টে গিয়ে। তো এখানে ব্যাক এন্ড ফুল স্ট্যাকের অনেক নলেজ লাগে। ঠিক আছে, কিন্তু ফ্রন্ট এন্ডেও কিন্তু ওরা অনেক কিছু আছে, জাস্ট এটাকে মানে একটা ক্যানভাস বানিয়ে বা কিছু আমরা যদি ক্লোন করার চেষ্টা করি, এটা কিন্তু এরকম এই যে লিখছি যে কোনো জায়গায়, এই সমস্ত জিনিসগুলো বানাতে গেলে কিন্তু অনেকটা হ্যাপা। সেই কারণে আমি যে ফিগমার ফাইলটা আমি কদিন আগে দেখিয়েছিলাম, যেটা একটা ব্যাংকিং ওয়েবসাইট, ঠিক আছে, আমরা সব রকম থিওরি জানি, কিভাবে কিভাবে টেলউইন্ড ইউজ করতে হয়, কী করে রিয়্যাক্ট ইউজ করতে হয়। রিয়্যাক্ট যখন আমি শেখাবো, তখন গিয়ে যদি আপনারা ওই ব্যাংকিং ওয়েবসাইটের ওটা একটা অ্যাজ আ প্রজেক্ট আপনাকে আমি দিই, যে ওটা হচ্ছে আপনাদের একটা প্রজেক্ট যেটা আপনারা বানাবেন গ্রাউন্ড আপ একদম বেসিক থেকে, তাহলে হ্যাঁ কষ্ট হবে আমিও জানি, অত বড় ফুল ফ্রন্ট এন্ডের প্রজেক্ট বানানো কষ্টকরই একটা ব্যাপার, কিন্তু যদি ওটা বানাতে পারেন, আমি বলবো যে আপনার ফ্রন্ট এন্ডের লজিকে কোনো ঘাটতি নেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি একটা প্রজেক্ট হিসেবে আপনাদের দিই ওটা, যে আপনারা ওটা আমার জন্য বানিয়ে দেবেন, যে আমি ওটাকে জাজ করবো যে কে কত ভালো ক্লোন করতে পারলো এক কথা ওয়েবসাইটটাকে,
amazon.com, flipkart.in এই সমস্ত ওয়েবসাইট ক্লোন করতে আপনি পারবেন, কিন্তু ওগুলো ক্লোন করে কিন্তু ওখানে কিন্তু কোনো ইউআই এর কোনো সেরকম ব্যাপার নেই যে এটা খুব একটা ভালো ইউআই। কিন্তু ওই ব্যাংকিং ওয়েবসাইটের ওই ইউআইটা কিন্তু খুবই একটা হার্ড, খুবই একটা মানে বলতে পারেন যে খুবই হেভি একটা ইউআই। যদি ওটা কেউ বানাতে পারে আমি বলবো আপনার ফ্রন্ট এন্ড ডান, আর কোনো ফ্রন্ট এন্ডে আপনার প্রবলেম আসবে না, অ্যাটলিস্ট ডিজাইনিং পার্টে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের কাছে শুনতে চাই যে কে কে চায় যে ওটাকে অ্যাজ আ চ্যালেঞ্জ, অ্যাজ আ প্রজেক্ট নিতে, যে আমি স্যার ওটাকে বানাবো, বানিয়ে আপনাকে দেখাবো। ওটা বানালে আমি বুঝবো যে হ্যাঁ আপনাদের গ্রাউন্ড আপ থেকে সমস্ত নলেজ ক্লিয়ার যে কীভাবে টেলউইন্ড ইউজ করতে হয় অ্যাটলিস্ট। ঠিক আছে, এবার আমাকে বলুন যে কে কে ওটাকে অ্যাজ আ প্রজেক্ট করতে চান, একটুখানি হ্যান্ডেস করে আমাকে বলুন। দুজন। যদি কোনটার কথা বলছি যদি মনে না থাকে আমি দেখিয়ে দিচ্ছি। ওপস, এটা না, ফিগমাতে যাব আমি। দু তিনজন চ্যালেঞ্জ নিয়েছেন, খুব সুন্দর, থ্যাঙ্কস অলট। ঠিক আছে, আমি কোনটার কথা বলছি দেখাচ্ছি এক সেকেন্ড। এই ওয়েবসাইটের কথা বলছি আমি। এটা একটা ইউআই, ফিগমার ফাইল আমি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট মানে আপনাকে এটাকে ক্লোন করতে হবে। এটা হচ্ছে সেই ইউআই। কে কে করতে চায় হ্যান্ড রেস করুন। ঠিক আছে, তিনজন, পাঁচজন দেখতে পাচ্ছি আপাতত। কে কে করতে চায় এটাকে অ্যাজ আ চ্যালেঞ্জ, কে কে নিতে চায়, পাঁচজন দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাঁচজন করছেন মানে বাকিদেরও কাছেও আমি চাইবো যে এটাও যেন তারা করে। ঠিক আছে, এখান থেকে আপনি যদি ভাবেন স্যার এই পুরো এই পাশের জিনিসটাকে কিভাবে আমরা মানে ক্লোন করব, কি করে বানাবো, তার জন্য চিন্তা করতে হবে না আপনাকে। ঠিক আছে, ফিগমায় একটা ফিচার হয়, আপনি কম্পোনেন্টটাকে জাস্ট ইমেজ হিসেবে এক্সপোর্ট করতে পারবেন, এটাকে একটা ইমেজ হিসেবে আপনি এটাকে অ্যাজ আ ইমেজ আপনি এটাকে লাগিয়ে দেবেন পাশে, ব্যাস। আপনাকে এটাকে রাউন্ড আপ ডিজাইন করতে হবে না। ঠিক আছে, খুব ইজি হয়ে যাবে, আপনি দেখেই বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কি এক্সপোর্ট করলে আমার এটা আসবে। ঠিক আছে, তখন আপনার এটা করতেও ইচ্ছা করবে। সেই কারণে সবাইকেই বলছি, যারা এটাকে অ্যাজ আ চ্যালেঞ্জ দিতে চায়, এটাকে এইচটিএমএল দিয়ে বানাবেন না, আমি আগের থেকে বলছি, কারণ প্রচুর বড় হয়ে যাবে কোড। এটাকে আপনি বানাবেন কি দিয়ে, রিয়্যাক্ট দিয়ে আর টেলউইন্ড সিএসএস দিয়ে। যখন আমাদের রিয়্যাক্ট হয়ে যাবে, এটা থাকবে একটা চ্যালেঞ্জ আপনাদের জন্য। ঠিক আছে, এটা আপনারা আমার জন্য বানাবেন যে হ্যাঁ স্যার এটা আমি করতে পারছি। তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা তো, তাহলে তো আপনার ফ্রন্ট এন্ড ক্লিয়ার, ডিজাইনিং পার্ট অ্যাটলিস্ট। ঠিক আছে, তারপরে আমার দায়িত্ব হবে আপনাদের একটা খুব ভালো ইউআই মানে একটা খুব ভালো প্রজেক্ট দেওয়া, সেটা হচ্ছে একটা ইউআই লাইব্রেরি অথবা একটা এক্সক্যালি ড্র টাইপের একটা প্রজেক্ট। এক্সক্যালি ড্র আমি করাবো, মানে ওটা একটা ক্লোন করবো আমরা, সেটা ফুল স্ট্যাক একটুখানি যখন এগিয়ে যাবে তখন করাবো। তার আগে ইউআই লাইব্রেরির প্রজেক্টটা কিন্তু একটা খুব খাসা প্রজেক্ট, খুবই খাসা প্রজেক্ট, কারণ ওটার এখন খুব বুমে চলছে, মানে খুবই বুম বলতে খুবই মানে হাই লেভেল তার এখন ডিমান্ড মার্কেটে। যদি আপনি সার্চ করেন, গুগল ট্রেন্ডস বলে ওয়েবসাইটের নাম শুনেছেন আশা করি, গুগল ট্রেন্ডস। ঠিক আছে, এখানে গিয়ে লোকে ট্রেন্ড চেক করে যে কিসের ট্রেন্ড এখন চলছে। যদি আমি এখানে দেখি ইউআই লাইব্রেরি, ইউআই লাইব্রেরিজ, ঠিক আছে, এখানে হয়তো এটা ইউআই লাইব্রেরিজ এইভাবে দেখাবে না। যদি আমি এসার্টানিটি সার্চ করি, অথবা শ্যাড সিএন বলে একটা ইউআই লাইব্রেরি আছে, শ্যাড সিএন ইউআই স্ল্যাশ ইউআই, অথবা শ্যাড সিএন বলে সার্চ করছি, দেখুন। ঠিক আছে, ইদানিংয়ে এর ট্রেন্ড কতটা বেড়েছে। ঠিক আছে, শ্যাড সিএন ইউআই এটাও কিন্তু একটা ইউআই লাইব্রেরি, যেটা আমাদের এটাকে বানিয়েছে, এই যে অ্যাসার্টেনিটি ইউআই, এটা শ্যাড সিএন ইউআই দিয়ে বানানো। সেই কারণে ভাবুন যে শ্যাড সিএন এর কতটা ডিমান্ড হতে পারে। তো এরকম একটা ইউআই লাইব্রেরির প্রজেক্ট আপনাদের জন্য আমি বানাতে চাই, যেটা কিন্তু একটা মার্কেটে খুব দরকার। ঠিক আছে, আপনার যদি ইউআইগুলো খুব ভালো হয়, সেটাকে আপনি শোকেস করতে পারবেন কারোর জন্য, সেখান থেকে অনেক ইউজার আপনি পাবেন। আর কোনো কোম্পানি যদি দেখে আপনার ওয়েবসাইটে কোনো ইউজার এসে আপনার ওয়েবসাইটের যে কাজগুলো সেগুলো নিচ্ছে, তখন আপনাকে সে হায়ার করতে বাধ্য। এটা সব জায়গায় হয়। ঠিক আছে, জাস্ট আপনাকে সেই নিশটাকে ফলো করতে হবে একবার। চলুন, অনেক জ্ঞান হলো, এবার তাহলে ক্লাসের দিকে যাওয়া যাক। ঠিক আছে, তো পরে অনেকে এসছেন, তো লাস্টে গিয়ে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তো এখন আর নিচ্ছি না। চলুন তাহলে, তো আমি একবার ড্রাইভে ওপেন করি আপনাদের যে ফোল্ডার, যেটাকে আমি পড়াচ্ছিলাম, ফাংশনস। ঠিক আছে, কোথায় গেল, ডকুমেন্টস, ফাংশনস ইন জাভাস্ক্রিপ্ট। ওকে, চলুন শুরু করা যাক ফাংশনস। তাহলে আগের দিন আমরা কোন অবধি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এই অবধি, যেখানে আমরা একটা ফাংশনকে ডিক্লেয়ার করছিলাম এবং ফাংশনটাকে কল করে তার আউটপুটটাকে শো করছিলাম। তো এইটুকু অবধি কার কি প্রবলেম আছে একটুখানি শুনি। যদি এইটুকু অবধি কোনো প্রবলেম না থাকে, একটুখানি আমাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন যে হ্যাঁ স্যার আমার প্রবলেম নেই, আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, খুব ইজি জিনিস ফাংশন বানানো আর ফাংশনকে ডাকা, যে ফাংশন তুই কাজ কর, যেটা আমরা এই অবধি দেখেছিলাম। ঠিক আছে, এরপরের থেকে আমরা শুরু করব প্যারামিটার্স, অর্থাৎ ফাংশনের মধ্যে প্যারামিটার্স কি হয়, কি কাজ করে,
এটা কেন ইউজ করি আমরা সবকিছু, ঠিক আছে? খুবই সুন্দর একটা জিনিস প্যারামিটার, এটা দিয়েই ফাংশনের মোস্ট অফ দ্য জিনিসপত্র করা হয়, সেই জন্য প্যারামিটার্স থেকে আমরা আজকে স্টার্ট করব। তো এখানে আমি একটুখানি ওভারভিউ দিয়ে দিই প্যারামিটার্স আসলে বলতে আমরা কি বুঝি। তো এতদিন আমরা ফাংশন এইটাকে বানিয়েছিলাম যে ফাংশনের মধ্যে একটা কনসোল লগ ছিল হ্যালো ওয়ার্ল্ড, বা আমরা একটা বানিয়েছিলাম হয়তো হ্যালো কিছু একটা ছিল। তো যখন আমরা ফাংশনটাকে ডাকছিলাম, অর্থাৎ এখানে যে গ্রিড ফাংশনটাকে বারবার বারবার কল করছিলাম, তখন একটা জিনিস আমরা নোটিস করছিলাম যে সেই কনসোল লগটা বারবার বারবার প্রিন্ট হচ্ছে। কিসের কথা বলছি একটুখানি দেখি। তো আমি এখানে ফোল্ডারটাকে ওপেন করব, ওয়েবডেভ 2, কত তারিখ ছিল লাস্ট, আই গেস 16 তারিখ, হ্যাঁ আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, ঠিক আছে? এখানে তো স্ক্রিপ্ট ফাইলের মধ্যে এখানে দেখবেন সব কিছু করা আছে। এই যে এখানে একটা গ্রিড বলে ফাংশন আমি বানিয়েছিলাম, গ্রিড ফাংশনের মধ্যে আমরা জাস্ট কনসোল লগ গুড মর্নিং প্রিন্ট করছিলাম। তো এই ফাংশনটাকে যতবার আমরা কল করেছি, এখানে এই যে ফাংশনগুলোকে কল করা হচ্ছে, তো যতবার আমরা কল করেছি এর আউটপুটে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এরকম করে এটা বারবার বারবার প্রিন্ট হচ্ছিল, তাই তো? তো সেটাকে আমরা কিভাবে দেখতে পারি, এক সেকেন্ড আমি এটাকে ওপেন করব, হলো ওপেন, অলরাইট। তো আমি যদি কনসোলে যাই, কনসোলে গেলে দেখতে পারবেন এই যে গুড মর্নিং দেখুন 10 বার প্রিন্ট হয়েছে। আমি একটুখানি জুম ইন করি, এই যে গুড মর্নিং 10 বার প্রিন্ট হয়েছে, কারণ পাশে 10 লেখা আছে। তো আমি এটাকে যদি আরেকবার রিলোড করি, দেখুন এখানে গুড মর্নিং 10 বার প্রিন্ট হচ্ছে। কেন কেন প্রিন্ট হচ্ছে, কারণ আমি 10 বার এই ফাংশনটাকে কল করেছি, এই যে 10 বার আমি এটাকে ডেকেছি যে ভাই তুই কাজ কর, তুই কাজ কর, তুই কাজ কর, সেই কারণে 10 বার আমাকে প্রিন্ট করেছে। তো এখানে ফাংশনের রিইউজাবিলিটি আমি বুঝিয়েছিলাম একটুখানি, যে একটা ফাংশনকে আপনি বারবার ডেকে সেটাকে দিয়ে সেম কাজ করাতে পারবেন, এটা একটা রিইউজেবল ফাংশন বলে, অর্থাৎ একটা ফাংশনের রিইউজাবিলিটি যাকে বলা হয়। তো রিইউজাবিলিটির মধ্যে আপনি একটা জিনিস নোটিস করুন, যে সে একটা কাজই বারবার বারবার করছে, তাই তো? ফাংশনের মধ্যে রিইউজেবল, আমি রিইউজ করছি ফাংশনটাকে, কিন্তু সে একটাই কাজ বারবার 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 রিপিট করছে। এখানে কিন্তু ডেটার কোনো চেঞ্জ নেই, অর্থাৎ গুড মর্নিং একবার প্রিন্ট হয়েছে, আবার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এরকম করে 10 বার সে প্রিন্ট করছে একই জিনিস। কিন্তু এখানে যদি এমন কোনো ফিচার থাকতো যেখানে আমি ফাংশনকে যে কাজটা দেব, তাকে দিয়ে একটা ফাংশনকে দিয়েই কাজটা করাবো, অর্থাৎ একজনকে দিয়েই আমি কাজটা করাবো, কিন্তু তার মধ্যে আমি ডেটাটা বারবার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ ধরুন প্রথমবারে গুড মর্নিং প্রিন্ট হবে, কিন্তু সেকেন্ড বার যখন আমি ফাংশনটাকে কল করব অথবা ডাকবো, তখন তার মধ্যে গুড ইভিনিং প্রিন্ট হবে, সেকেন্ড বারে গুড মর্নিং উইন্দিল প্রিন্ট হবে। তো এরকম জিনিস যদি আমি করতে চাই, তখন আমাকে কি তখন আমার কি লাগবে, তখন আমার লাগবে হচ্ছে প্যারামিটার্স। ভালো করে শুনবেন, আমাদের লাগবে তখন প্যারামিটার্স, ফাংশনের প্যারামিটার্স। প্যারামিটার্স কি কাজ করে, প্যারামিটার্স আমাদের ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে সাহায্য করে, অর্থাৎ যে ভেরিয়েবল অথবা যে, ওটাকে প্যারামিটারই আমরা বলবো, অর্থাৎ যেটাকে দিয়ে আমরা একটা ডাইনামিক ডেটা তাকে পাস করতে পারবো। কি বললাম, প্যারামিটার্স আমাদের ফাংশনের মধ্যে একটা ডাইনামিক ডেটা পাস করতে সাহায্য করে, অর্থাৎ একটা ডাইনামিক ডেটা যেটা আমি দেবো তাকে, তখন সেই ডেটাটাই সে প্রিন্ট করবে, এরকম একটা ব্যাপার। তো এরকম কি করে সম্ভব, অর্থাৎ একটা ডাইনামিক ডেটা, অর্থাৎ এখানে যদি আমি গ্রিট বলে যে ফাংশনটা সেকেন্ড টাইম কল করেছি, সেটার মধ্যে গিয়ে ধরুন আমি এখানে গিয়ে গুড ইভিনিং লিখলাম, এরকম করে গুড ইভিনিং, সরি ইভিনিং, যদি আমি এটা লিখি, তাহলে আমার প্রিন্ট হওয়ার কথা কি, গুড মর্নিং এর জায়গায় গুড ইভিনিং প্রিন্ট হবে, এরকম একটা ব্যাপার। সেটা আমরা করি কি দিয়ে, সেটা আমরা করি এই প্যারামিটার দিয়ে। প্যারামিটার কিভাবে বানায়, কি কাজ করে, কিভাবে কাজ করে, সবকিছু আমরা এক এক করে এবার দেখবো, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকে ক্লাস। তো আজকে আমরা শিখবো ফাংশনস উইথ প্যারামিটার্স থেকে। তো আমি এখানে কাজ করি, একটা নতুন ফোল্ডার বানাই। তো ডকুমেন্টস, ডুপ্লিকেট, কপিটাকে আমি একটুখানি রিনেম করে দিই, ফাংশনস প্যারামিটার্স। আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, ওকে। ফাংশনস প্যারামিটার্স ওপেন করি, এখানে গিয়ে এটাকে গো লাইভ করতে হবে আমার, এক সেকেন্ড, ওপেন উইথ লাইভ সার্ভার, ওকে। ইন্সপেক্টে যাব, কনসোল, অলরাইট। এখানে গিয়ে আমি স্ক্রিপ্টে সব কিছু ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমাদের একদম ফ্রেশ একটা স্ক্রিপ্ট হবে, ওকে। তো এখান থেকে তাহলে শুরু করা যাক। প্রথমে তাহলে ফাংশনের একটা প্যারামিটার কিভাবে বানায় সেটা দেখি। তো ফাংশনের প্যারামিটার বানানোর জন্য আমি এখানে একটা কমেন্ট আউট করে রাখছি, ফাংশন প্যারামিটার্স উইথ প্যারামিটার্স, ওকে। তো আমি এখানে একটা ফাংশন বানাবো, জাস্ট ফাংশন বানাই আমরা কি দিয়ে, ফাংশন কিওয়ার্ড দিয়ে। ফাংশন কিওয়ার্ড আমাদের ফাংশন বানাতে সাহায্য করে, আমরা জানি। তো এখানে ধরুন আমি একটা নতুন ফাংশন বানাবো হ্যালো বলে,
ঠিক আছে? এই ফাংশনটা কি করবে, আমি এই ফাংশনের মধ্যে যার নাম দেব এই ফাংশন তাকে হ্যালো বলবে। ভালো করে শুনুন কি বলছি। আমি এই ফাংশনের দিয়ে এমন কিছু করাতে চাই যে আমি এই ফাংশনকে যে নামটা দেব সেই নামকে সে হ্যালো বলবে, এরকম একটা ব্যাপার। কিভাবে বানাবো? তো আমরা জাস্ট একটা আগে ফাংশন বানাই। এটা হচ্ছে আমাদের ফাংশন, আর এটা হচ্ছে আমাদের ফাংশনের বডি। ঠিক আছে, বডির মধ্যে আমরা লিখতে পারি কনসোল লগ, দেখি আগে ফাংশন আমার কাজ করে কিনা, তারপরে বাকি কিছু। ফাংশন এর কাজ হ্যালো, হ্যালো বলা। ঠিক আছে, তো আমি এখানে ফাংশনটাকে কল করতে পারি, হ্যালো বলে কল করব, এখানে আমার হ্যালো প্রিন্ট হচ্ছে দেখুন। ওকে, তো এটাকে রিইউজ করে দেখি হয় কিনা। 4 বার, ইয়েস, কাজ করছে। তাহলে এবার আমি কি করতে পারি, এখানে একটা প্যারামিটার বানাবো যেখানে আমি এই হ্যালোর পরে, অর্থাৎ এই হ্যালো ফাংশনের মধ্যে আমি যে নামটা একে দেবো সেই নামটাকে সে হ্যালো বলবে। এটা হচ্ছে সিম্পল কাজ। কিভাবে করতে পারি সেটাকে, আমি এই হ্যালো ফাংশনের যে বানানোর টাইমে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে রেখেছি তার মধ্যে একটা প্যারামিটার বানাবো। কি বানাবো? একটা প্যারামিটার। প্যারামিটারের নাম কি হবে এটা আপনার উপরে ডিপেন্ড করে। যেমন আপনি একটা ভেরিয়েবলের নাম দেন সেরকমই প্যারামিটারেরও আপনাকে একটা নাম দিতে হয়। ধরুন আমার এখানে কি লাগবে, আমি একটা নামের হ্যালো বলতে চাই, অর্থাৎ যে নামটা আমি একে দেবো তাকে সে হ্যালো বলবে। তো আমার এখানে প্যারামিটার কেমন হওয়া উচিত, একটা নেম বলে প্যারামিটার বানালে বেটার। অর্থাৎ আমি একটা নাম এই ফাংশনকে দেবো, সেই কারণে আমি ধরুন এখানে নেম বলে প্যারামিটার বানালাম। এই যে কি বানালাম, নেম বলে একটা প্যারামিটার বানালাম। এবার এই প্যারামিটারের কাজ কি হবে, এই প্যারামিটার আমাদের এই ফাংশনের বডির মধ্যে যে ডেটা আমি এখানে দেবো সেই ডেটাটাকে সে এখানে প্রিন্ট করবে। কেমনভাবে হবে, তো আমি যদি হ্যালোর পরে একটা স্পেস দিই এরকম করে, ধরুন আমি কমা দিয়ে লিখবো নেম, যেমনভাবে আমরা ভেরিয়েবল প্রিন্ট করি ঠিক সেম উপায়ে আমি এই প্যারামিটারটাকেও প্রিন্ট করবো। তো আমি যদি এখানে সেভ করি, দেখুন একটা জিনিস কি হচ্ছে, এখানে হ্যালো লেখার পরে একটা আনডিফাইন্ড বলে লেখা এসছে। কি এসছে, হ্যালো লেখার পরে একটা আনডিফাইন্ড বলে লেখা এসছে। আনডিফাইন্ড এর মানে কে বলতে পারবে আমাকে? আনডিফাইন্ড এর মানে কে বলতে পারবে আমাকে? নিশ্চিত করা না। ডিক্লেয়ার করে নেই, মানে ভ্যালু অ্যাসাইন করে নেই। ইয়েস, আনডিফাইন্ড এর মানে হচ্ছে যার কোনো ভ্যালু নেই অথবা যার কোনো ভ্যালু আমরা দেইনি। কিভাবে তাহলে এটাকে আনডিফাইন্ড থেকে আমরা রিমুভ করতে পারি অন্য একটা নাম যেখানে আমাদের দেখাবে? তো আমরা জাস্ট এই ফাংশনটাকে যখন কল করছি, অর্থাৎ ফাংশনটাকে যখন ডেকে বলছি তুই কাজটা কর, তখন আমি এই ফাংশনের সেম এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি আমি একটা কিছু দিতে পারি। আমি ধরুন এখানে ঐন্দিল লিখবো। তো আমার এখানে কি হওয়ার কথা, আমার এখানে হ্যালো ঐন্দিল দেখানোর কথা। দেখি হয় কিনা, সেভ করব। দেখুন এখানে আমাকে কি দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে হ্যালো ঐন্দিল। ঠিক আছে, কি দেখাচ্ছে, হ্যালো ঐন্দিল। এবার আপনি বুঝুন যে আমি এখানে ডেটাটা দিয়েছি, এই ডেটাটা অ্যাকচুয়ালি আমাদের কনভার্ট হচ্ছে, অথবা এই ডেটাটা আমাদের এই প্যারামিটারের মধ্যে গিয়ে ক্যাচ করছে। ফাংশনটা ক্যাচ করার অর্থ সে ধরছে ডেটাটাকে, ধরার পরে ফাংশনের বডির মধ্যে ভেরিয়েবলের মতো সেটাকে আমরা প্রিন্ট করতে পারছি এখানে, এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। তো আমি যদি এখানে হ্যালোর পরে ধরুন কারো একটা নাম দেবো, আবার হ্যালো, ধরুন একটা নতুন নাম দিই। কার নাম দেওয়া যায়, কার্তিক বাবুর নামটা আমি দিচ্ছি কারণ ওনার নাম, সরি সুপ্রকাশ বাবু ওনার নাম, সুপ্রকাশ। সেভ করি, কি আসলো, হ্যালো সুপ্রকাশ। কি এলো, হ্যালো সুপ্রকাশ। তো এখানে যদি আমি অন্য নামও দিই, এখানে যদি আমি অন্যান্য নামও প্রোভাইড করি, সেভ করি, হ্যালো কুমার, আরও কিছু দেবো, হ্যালো, আবার ঐন্দিল দিচ্ছি, আবার দেখুন এখানে হ্যালো ঐন্দিল আসছে। কোনো কারণে যদি আমার এখানে কোনো ডেটা দিতে মিস হয়ে যায়, একটা জিনিস নোটিস করুন, আমি ধরুন এখানে কোনো ডেটা দিলাম না আবার, তো আমার এখানে আনডিফাইন্ড প্রিন্ট হচ্ছে, কারণ আমি কোনো ডেটা তাকে প্রোভাইড করিনি। যেই কারণে আমার এখানে নেম বলে যে ভেরিয়েবল অথবা প্যারামিটারটা আমরা বানিয়েছি সেই প্যারামিটারটা আমাদের কোনো ডেটা পাচ্ছে না, সেই কারণেই আমাদের ওখানে আনডিফাইন্ড লেখাটা আসছে। এই যে এটাই হচ্ছে আমাদের প্যারামিটার। ঠিক আছে, তো প্যারামিটার আপনি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 100, 1,00,000 সব অনেকগুলো বানাতে পারেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করে যে কতগুলো প্যারামিটার আপনার লাগবে। কিন্তু আপাতত একটা প্যারামিটার দিয়ে আমরা আগে দেখি যে কিভাবে এটা কাজ করে। ঠিক আছে, ফাংশনের প্যারামিটার বোঝাতে পেরেছি কি হয়, হ্যান্ডেলস করুন দেখি কি হয় ফাংশনের প্যারামিটার। ক্লিয়ার, সিম্পল জিনিস, জাস্ট ডেটা ক্যাচ করে। যে ডেটাটা আমি ডাইনামিক্যালি দেবো সেই ডেটাটা আমার ওখানে গিয়ে কাজ করবে, এটা হচ্ছে এর কাজ। এবার একটা জিনিস এখানে মনে রাখা, সেটা হচ্ছে আমি যখন ফাংশনের ডেফিনেশনের টাইম অথবা ডিক্লারেশনের টাইমে এখানে আমি লিখছি, এই যে নেমটা লিখলাম এটা একটা প্যারামিটার। ঠিক আছে, এটা হলো কি একটা প্যারামিটার। কিন্তু যখন আমি এই ফাংশনের কলিং এর টাইমে, অর্থাৎ ফাংশনটাকে যখন ডেকে বলছি কাজ কর, তখন এই যে কলিং এর টাইমে আমি কোটেশনের মধ্যে যে ডেটাটা আমি দিয়েছি এটা হচ্ছে তার আর্গুমেন্ট। এটাই কনফিউশন ক্রিয়েট করে।
যখন আমি ফাংশনটা বানাচ্ছি তখন সেটাকে বলে প্যারামিটার, যখন আমি ফাংশনের ডেটাটা দিচ্ছি যে কোন ডেটা আমার প্যারামিটারে প্রিন্ট হবে তখন এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট। কি বলা হয়? এটাকে বলা হয় একটা আর্গুমেন্ট। আর্গুমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে একটা আর্গুমেন্ট। এই যে এই পার্টটা তখন একটা আর্গুমেন্টের কাজ করে, অর্থাৎ এই আর্গুমেন্টই আমাদের এই প্যারামিটারে গিয়ে ধরা পড়ে, ধরা পড়ার পরে সেটা আমরা যা খুশি সেটা দিয়ে আমরা করাতে পারি এখানে। তো আমি যদি এখানে চেষ্টা করি যে নেম যে প্যারামিটার আমরা পাচ্ছি, মানে হ্যাঁ প্যারামিটারই পাবো এখানে অবভিয়াসলি। তো এই প্যারামিটারে কটা লেটার আছে আমি যদি গুনতে চাই, যে ঐন্দিলের কটা লেটার কি করে গুনবো? স্ট্রিং এর লেন্থ আমরা চেক করতে পারি এখানে, স্ট্রিং ডট লেন্থ। তো আমি যদি এখানে লিখি ডট লেন্থ, সেভ করি, কি বলছে? ক্যানট রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড লেন্থ, বানানগুলো আছে নাকি? এক সেকেন্ড, ডট লেন্থ, আচ্ছা আনডিফাইন্ড আসছে, ওকে, কারণ আমার এটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, সেভ করি। এবার দেখুন হ্যালো 6956, কারণ এটা একটা স্ট্রিং আর স্ট্রিং এর উপরে আমরা লেন্থ চালাতেই পারি, প্রপার্টি এটা একটা। তো এইরকম ভাবে আপনি দেখতে পারেন যে কোনো ডাইনামিক ডেটা দিয়ে আপনি সেটাকে ক্যাচ করতে পারছেন কিনা। এটা হচ্ছে প্যারামিটারের প্রথম টাস্ক। এবার একটা জিনিস শেখাবো যেটা আপনি এই পিডিএফে পাবেন না। এই পিডিএফে আপনি যেটা পাবেন না কি, সেটাকে বলা হয় একটা ডিফল্ট ভ্যালু। কি বলা হয় সেটাকে? একটা ডিফল্ট ভ্যালু। তো আমি এখানে লিখে রাখছি যে ফাংশন উইথ এ ডিফল্ট ভ্যালু। তো আমি এখানে কোটেশন দিয়ে লিখছি, সরি কমেন্ট আউট করে লিখছি, ফাংশন উইথ প্যারামিটারস উইথ আ ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, এটা কি কাজ করে? যখন আপনার এরকম কোনো সিচুয়েশন আসবে যেখানে আপনার ফাংশনের মধ্যে কোনো ডেটা যায়নি, ধরুন আমার এখানে হচ্ছে হ্যালো আনডিফাইন্ড। আনডিফাইন্ড কি কোনো নাম হয় কোনোদিন? কোনোদিন কোনো নাম হতে পারে আনডিফাইন্ড? না। যখন আপনার এরকম কোনো সিচুয়েশন আসবে যেখানে ফাংশনের মধ্যে প্যারামিটার সে এক্সপেক্ট করছে অ্যাকচুয়ালি, কিন্তু আমি এখানে কোনো আর্গুমেন্ট তাকে দেইনি, অর্থাৎ কোনো ডেটা আমি তাকে দিইনি, তখন আমার এখানে আনডিফাইন্ড অ্যাজ ইউজুয়াল প্রিন্ট হচ্ছে। কিন্তু যদি আপনার এরকম কোনো সিচুয়েশন আসে আর যেখানে আপনার আনডিফাইন্ডটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন না, তখন আপনি কি করতে পারেন? ধরুন আপনি ডেটা দিলেন না কিন্তু আমার এখানে আনডিফাইন্ড না দেখিয়ে অন্য কিছু দেখাবে, তখন আমি কি করতে পারি? ধরুন এরকম কোনো সিচুয়েশন আসলো যেখানে ফাংশনের মধ্যে যদি কোনো নাম দেওয়া থাকে সেই নামটা প্রিন্ট করবে, কিন্তু যদি কোনো নাম না দেওয়া থাকে তখন সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। কি করে সম্ভব? কে বলতে পারবে? আমার কোয়েশ্চেন হচ্ছে যখন আমি কোনো ডেটা এখানে দেব তখন সেই নামটা সে প্রিন্ট করবে, যেমন সুপ্রকাশ বাবুর নাম দিয়েছি, হ্যালো সুপ্রকাশ আমাকে দেখাচ্ছে। যখন আমি কোনো নাম দেব না বা কোনো ডেটা আমি দেব না তখন আমার চাই যে সেখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হোক, তখন আমি সেটাকে কিভাবে করতে পারি? কে বলতে পারবে? এনিওয়ান? ওকে, তো আমরা যদি ইফ এলস করতাম, ইফ এলস যদি আমরা শিখে রাখতাম, ইফ এলস দিয়ে আমরা ওটাকে করতে পারতাম। ঠিক আছে, ইফ এলস দিয়ে আমরা ওটাকে করতে পারতাম, কিন্তু এখানে আমার ইফ এলস আমরা এখনো শিখিনি, তাহলে আমরা ওটাকে কিভাবে করব? তখন আমাদের লাগবে ডিফল্ট ভ্যালু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিফল্ট ভ্যালু কি কাজ করে? ডিফল্ট ভ্যালু এরকম সিচুয়েশনেই কাজে আসে যখন কোনো ফাংশনের মধ্যে আপনি ধরুন কোনো ডেটা দিতে ভুলে গেছেন, যেমন আমি এখানে করেছি, আমি ইচ্ছা করে এখানে কোনো ডেটা দেইনি কারণ আমার আনডিফাইন্ডটা দেখানোর দরকার। যদি আপনার ফাংশন এরকম আনডিফাইন্ড আপনি চাইছেন না প্রিন্ট হোক, যখন কোনো ডেটা থাকবে না, তখন আপনি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে ফাংশন বানাতে পারেন। কেমন? তো আমি এখানে ফাংশন বানাবো একটা, ধরুন হ্যালো, আমি এখানে হ্যালো নেম বলে ফাংশন বানাচ্ছি, নতুন একটা নাম দিয়ে, ঠিক আছে, হ্যালো নেম। এখানে যে নেম বলে প্যারামিটারটা স্যার আমি বানালাম এখানে, কে বলছেন? স্যার বলুন দেবশ্রী। আমি হ্যাঁ দেবশ্রী। বলুন বলুন। স্যার বলছি ইকুয়ালস টু দিয়ে করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই হচ্ছে ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, এবার বলি, এখানে হ্যালো নেম আমি বানালাম, এখানে একটা প্যারামিটারও আমি দিয়েছি। দেওয়ার পরে যখন আমি এই প্যারামিটারের পরে একটা ইকুয়াল টু দিয়ে একটা কিছু লিখবো, ধরুন আমার এখানে ওয়ার্ল্ড লিখে রাখছি। ঠিক আছে, কি লিখে রাখছি? ওয়ার্ল্ড। মানে কি? যখন আমি এরকম ইকুয়াল টু দিয়ে একটা ওয়ার্ল্ড লিখে রাখছি, এটা কিন্তু প্যারামিটারের মধ্যে হচ্ছে, ভালো করে দেখে নেবেন। প্যারামিটারের পরে যখন আমি এরকম ইকুয়াল টু দিয়ে কিছু লিখে রাখবো, এটা অ্যাজ আ ডিফল্ট ভ্যালু ট্রিট হয়। ডিফল্ট ভ্যালু বলতে যখন আমার কোনো ডেটা থাকবে না দেওয়া, তখন আমার এই ডিফল্ট ভ্যালু কাজ করবে। দেখা যাক কাজ করে কিনা। তো আমি এখানে সিম্পল একটা কনসোল লগ ইউজ করছি। কনসোল লগ কি করব? হ্যালো, আবার সেই জিনিসটা করব, নেম। ঠিক আছে, হ্যালো নেম প্রিন্ট করলাম। আমি উপরের থেকে এই কটাকে আমি একটুখানি কমেন্ট আউট করে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি জিনিসটা।
চলুন এটাকেই রাখি, বাদ বাকি থাক। এই যে আনডিফাইনটা দেখাচ্ছে, পরের বার আপনি দেখতে পারবেন। তো হ্যালো, ধরুন এটাকে এবার প্রিন্ট করা যাক, হ্যালো নেম, নতুন ফাংশন। এই ফাংশনের মধ্যে এখন আমি কোনো ডেটা দেবো না, আগে একটা ডেটা দিয়ে দেখা যাক যে প্যারামিটার আমাদের কাজ করছে কিনা। সেভ করব, দেখুন আমার এখানে হ্যালো ওইন্দিল আসছে। কিন্তু যদি কোনো কারণে আমার ফাংশনের মধ্যে জাস্ট কোনো ডেটা না থেকে আমি যদি এটাকে অ্যাজ ইট ইজ কল করি, যখন আমার ভেতরে কোনো ডেটা আমি দেইনি, তখন আমার কি হবে? তখন আমার এটা হবে। তখন আমি যে ডিফল্ট ভ্যালুতে যে জিনিসটা দিয়ে রেখেছি, এই যে ডিফল্ট ভ্যালুতে, সেই ডিফল্ট ভ্যালু আমার প্রিন্ট হবে। যখন কোনো প্যারামিটারে ডেটা থাকবে না তখনই এটা প্রিন্ট হবে। কতটা ইজি হয়ে গেল ভাবুন। কোনো একটা অ্যাপ্লিকেশনে এখন যদি আপনার এরকম কোনো দিন আসে যে কোনো একটা অ্যাপ্লিকেশনে ফাংশনের মধ্যে কোনো ডেটা না থাকলে আপনার ফাংশনটা ক্র্যাশ করছে, তখন আপনি সেই ফাংশনের মধ্যে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রেখে তাকে বলতে পারেন যে আমি কোনো ফাংশনে ডেটা পাইনি, সেই কারণে আমি এটা প্রিন্ট করছি। এটাই হচ্ছে একটা ডিফল্ট ভ্যালুর কাজ। যখন আপনার প্যারামিটারে কোনো জিনিস থাকবে না তখন আপনি এই ডিফল্ট ভ্যালুটা ইউজ করবেন। ডিফল্ট ভ্যালু আপাতত ফাংশন পর্যন্ত আমরা দেখব, তারপরে যখন অবজেক্ট শিখবো, ডিস্ট্রাকচারিং শিখবো, তখন ডিফল্ট ভ্যালুর কাজ আরো ভালো করে তখন বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইটাই হলো ডিফল্ট ভ্যালু। ক্লিয়ার? হ্যান্ডেস করুন, বলুন ক্লিয়ার? ডিফল্ট ভ্যালু এটা কিন্তু পিডিএফ এ নেই, এটা কিন্তু আপনার মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি পিডিএফ এ ইচ্ছা করেই রাখিনি। তো এটা হচ্ছে আপনার একটা চ্যালেঞ্জ, এটা আপনার বাড়ির কাজ, এটা আপনাকে করতে হবে। ডিফল্ট ভ্যালু দিয়ে আপনি কতটা কিউরিয়াসিটি আপনার আছে, ডিফল্ট ভ্যালুতে কত রকম কাজ আপনি করতে পারছেন, সেটা আপনি করে দেখান। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফল্ট ভ্যালু, একটা হোমওয়ার্ক থাকলো এটা বাড়ির জন্য, লিখে রাখুন। এবার তাহলে ডিফল্ট ভ্যালু যখন আমরা ইউজ করলাম, প্যারামিটারের মধ্যে জাস্ট আমরা স্ট্রিং পাস করতে পারি না, আমরা এখানে কি পাস করতে পারি? আমরা এখানে নাম্বারও পাস করতে পারি। ধরুন একটা ফাংশন বানাবো, ফাংশন উইথ নাম্বার প্যারামিটার্স, সরি নাম্বার প্যারামিটার্স। আমি এখানে একটা ফাংশন বানাবো সাম বলে, অর্থাৎ এই ফাংশনটা কি করবে? আমাকে যোগ করে দেখাবে। তো আমি এখানে এ আর বি লিখছি, কারণ আমার এ আর বি যোগ করতে হবে এখানে। ঠিক আছে, এ আর বি আমি প্যারামিটার বানিয়েছি। এ হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, বি হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। অথবা আপনি এখানে num1, এখানে num2 এই জিনিসটাও করতে পারেন। ওকে, তো আমি এখানে কনসোল লক করছি জিনিসটা, আপাতত কনসোল লক দিয়ে দেখবো, তারপরে আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখবো রিটার্ন ভ্যালু num1 প্লাস num2। ওকে, তো আমরা এখানে কি দেখতে পারি? নাম্বারও পাস করতে পারবো। তো আমি যদি এখানে সাম ফাংশনটাকে কল করি, অ্যাজ ইট ইজ যদি আমি এখানে কল করি, দেখবেন কি হয়। আমার এখানে কোনো ডিফল্ট ভ্যালু দেওয়া নেই, তাহলে আমার কি প্রিন্ট হবে এখানে? কে বলতে পারবে আমাকে? আমি এখানে কোনো ডিফল্ট ভ্যালু দেইনি, কিন্তু আমি ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্টও দিচ্ছি না, তাহলে আমার এখানে কি প্রিন্ট হবে? কে বলতে পারবে আমাকে? এনিবডি? undefined আনডিফাইন্ড প্লাস আনডিফাইন্ড, দেখা যাক। ঠিক আছে, তো আমি যদি এটাকে প্রিন্ট করি, কি আসছে? এটাই তো হওয়ার কথা ছিল। স্ট্রিং এর ক্ষেত্রে যেটা দেখেছিলাম, যদি কোনো ডেটা না থাকে তাহলে আমার আনডিফাইন্ড আসছিল। নাম্বারের ক্ষেত্রে একটুখানি এটা ডিফারেন্ট কাজ করে। নাম্বারের ক্ষেত্রে যখন আপনার কোনো ডেটা নেই, এখানে অ্যাকচুয়ালি আমাদের আনডিফাইন্ডই আসছে এটা। যদি আপনি num1টাকে প্রিন্ট করেন, যদি আমি শুধুমাত্র num1টাকে দেখাই, যেহেতু আমার কোনো অপারেশন এখানে হচ্ছে না, এবার দেখুন এখানে আনডিফাইন্ডই আমার আসছে। তো আনডিফাইন্ড প্লাস আনডিফাইন্ড বলে কিছু হয় না। কখনো আপনি কোনো মানে যার কোনো ভ্যালু নেই তাকে কখনো একসাথে যোগ করতে পারবেন না। তখন আপনার এখানে NaN এর পুরো নাম কি? কে বলতে পারবে? নট এ নাম্বার। ইয়েস, NaN অথবা ন্যান, ন্যানের পুরো নাম হচ্ছে নট আ নাম্বার। মানে কি? আনডিফাইন্ড আর আনডিফাইন্ড কখনো যোগ করা যায়? যার কোনো অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নেই তাকে আমরা কি করে যোগ করছি একসাথে? তখন সেটা জাভাস্ক্রিপ্ট একটা নট আ নাম্বার, অথবা যেটা কোনো নাম্বার না সেটা হিসেবে দেখায়। এখানে কিন্তু সেটাই হচ্ছে আমাদের, বলতে পারলাম? তো এখানে যদি আপনার এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার নাম্বারে কোনো ডেটা নেই, তাও আপনার কিছু দেখাতে হবে, তখন নাম্বার 1কে 0 রাখুন, নাম্বার 2কেও ডিফল্ট ভ্যালুকে 0 রাখুন। 0 প্লাস 0 0। যখন আমার কোনো ডেটা নেই তখন আমার 0 প্রিন্ট হবে। এটা একটা ডিফল্ট ভ্যালুর খুব সুন্দর খেলা। তো আমি যদি এখানে 1 আর 2 দিই, দেখুন আমি দুটো প্যারামিটার এখানে নিয়েছি, নাম্বার 1 নাম্বার 2। তো আমি কমা দিয়ে এটাকে সেপারেট করেছি, তার মানে এখানেও যখন আমি ভ্যালুটা দেবো তখন আমাকে কমা সেপারেশনে করতে হবে। 1,2 দিই, সরি কোথায় গেল? 1,2। ঠিক আছে, সেভ করবো, দেখুন এখানে 3 আসছে। যদি আমি সেকেন্ড একটা সাম ফাংশন কল করি, যেখানে আমার 30 প্লাস 40 লাগবে, 20 প্লাস 30, দেখো 20 আর 30কে যোগ করবো, সেভ করবো, 50 আসবে। ঠিক আছে, এবার হচ্ছে আমার এটা রিইউজেবল ফাংশন। ভালো করে শুনবেন, এখন এটা আমার একটা রিইউজেবল ফাংশন হয়ে গেছে, একদম কমপ্লিটলি রিইউজেবল। মানে আমি একটা ফাংশন দিয়ে বিভিন্ন রকম ডেটা প্রিন্ট করাচ্ছি। আর একটা সাম প্রিন্ট করি, কত হলো? 10,000 প্লাস 20,
সেম 10,020। ঠিক আছে, এটা হচ্ছে আমার এখন রিইউজেবল, অর্থাৎ ডেটা আমার ডিফারেন্ট কিন্তু কাজ আমার সেম, আর ফাংশনটাও আমার একটাই ফাংশন আমার কাজটা করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিইউজেবিলিটির সব থেকে বেস্ট উদাহরণ। তো এখানে যদি আপনার এরকম কোনো সিচুয়েশন আসে যে কোনো ডেটা নেই, তাহলে আপনার ডিফল্ট ভ্যালু রয়েছে ব্যাকআপ করার জন্য। বুঝতে পারলাম? এটাই হচ্ছে একটা মাল্টিপল প্যারামিটারের কাজ। ক্লিয়ার? তো আমরা এই সাম ফাংশনটাকে একটুখানি ডিফারেন্টলি এবার পড়বো। তো এখানে কিছুই নেই আমাদের সেরকম। এবার আমরা যেটা পড়তে চলেছি সেটাকে বলা হয় একটা ফাংশন উইথ এ রিটার্ন ভ্যালু। ঠিক আছে, এটা এরকম থাক, আমি এখানে লিখে রাখছি নতুন একটা কমেন্ট করে, ফাংশন উইথ আ রিটার্ন ভ্যালু। কি কাজ করে রিটার্ন ভ্যালু? ভালো করে শুনুন। রিটার্ন করার বাংলা অর্থ কি? এনিবডি, কে বলতে পারবে? রিটার্ন করার বাংলা অর্থ কি? ফেরত দিয়ে দেওয়া। দিয়ে দেওয়া অথবা ফিরিয়ে দেওয়া। ঠিক, ফিরিয়ে দেওয়াটাকেই আমরা ভালো বাংলায় বলি যে ফিরিয়ে দিচ্ছি আমি কিছু। তো ফাংশনের ক্ষেত্রেও রিটার্ন বলে জিনিসটা হয়। হ্যাঁ, শঙ্করবাবু বলছিলেন, বলুন শঙ্করবাবু। স্যার ফেরত দেওয়া ফেরত দেওয়া, ফিরিয়ে দেওয়া। তো এখানে রিটার্ন ভ্যালু কিন্তু ফাংশনের মধ্যে কাইন্ড অফ সেম কাজই করে। অর্থাৎ ফাংশনের মধ্যে রিটার্নের কাজ কি স্যার? ফাংশনের মধ্যে রিটার্নের কাজ হচ্ছে সে কিছু ফিরিয়ে দেয় আমাদের। ঠিক আছে, ফাংশনের মধ্যে রিটার্নের কাজ হচ্ছে সে কিছু আমাদের ফিরিয়ে দেয়। কিভাবে ফিরিয়ে দেয়? এখানে দেখুন একটা সিম্পল একটা ফাংশন বানানো আছে যার মধ্যে দুটো জিনিসকে আমরা যোগ করছি, a প্লাস বি। কিন্তু তার আগে দেখুন রিটার্ন বলে একটা জিনিস লেখা আছে। রিটার্ন বলে একটা জিনিস লেখা আছে, কি জিনিস এটা? এটা হচ্ছে আপনার রিটার্ন স্টেটমেন্ট। ঠিক আছে, এই রিটার্ন স্টেটমেন্ট কি করে? রিটার্ন করে, অ্যাকচুয়ালি রিটার্ন বলতে আমাদের রিটার্নের পরে আমরা যেটা লিখে রাখবো সেটাই আমাদের ফেরত দেয় ফাংশনের মাধ্যমে। ঠিক আছে, কিভাবে কাজ করে দেখুন। তো আমি এখানে একটা সিম্পল ফাংশন বানাচ্ছি। ফাংশন ধরুন সাম অথবা সাব, এটাকে আমি বিয়োগ বিয়োগ বলে লিখছি। অর্থাৎ আমি এখানে দুটো জিনিসকে বিয়োগ করব। ঠিক আছে, আমি এখানে num1, num2, এখানে কোনো ডিফল্ট ভ্যালু আমি দিচ্ছি না, num2, নাহলে কনফিউজিং হয়ে যাবে জিনিসটা। আমি এখানে জাস্ট রিটার্ন লিখে, ভালো করে দেখুন, আমি এখানে লিখছি রিটার্ন। কি লিখছি? রিটার্ন। আর একটু যদি আমি ভালো করে করি, কনস্ট সাব, অথবা আমি এখানে কাজ করতে পারি সাবস্ট্রাকশন অথবা রেজাল্ট বলে আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, num1 মাইনাস num2। এখানে আমার ভেরিয়েবলের মধ্যে কি স্টোর হবে? নাম্বার 1 এর থেকে নাম্বার 2 বিয়োগ করলে যেটা আসবে সেটা। আমি এখানে রিটার্ন করব রেজাল্ট ভেরিয়েবলটাকে। ঠিক আছে, আমি কি রিটার্ন করব? আমি রিটার্ন করব নাম্বার ভেরিয়েবলটাকে। দেখুন, আমি এখানে কনসোল লগ ইউজ করিনি, আমি জাস্ট এখানে রিটার্ন লিখে রেজাল্টটাকে রিটার্ন করছি। অর্থাৎ আমি ফিরিয়ে দিচ্ছি মানে কাউকে একটা ফিরিয়ে দিচ্ছি। তো যদি আমি এখানে ফাংশনটাকে কল করি, দেখুন ফাংশন, এখানে আমি সরি সরি ফাংশন কল করবো, মাই ব্যাড, সাব বলে ফাংশনটাকে কল করছি। আমি এখানে 10 থেকে 2 বিয়োগ করছি, কমা 2। ঠিক আছে, তো আমার এখানে কনসোল লগ থাকলে কি প্রিন্ট হতো? সেভ করব। কনসোল লগ করলে আমার কি প্রিন্ট হতো? কনসোল লগ করলে আমার 10 থেকে 2 বাদ দিলে যেটা আসতো সেটা প্রিন্ট হতো। কিন্তু আমি এখানে ফাংশনটাকে কল করেছি, আপনি তো বললেন স্যার আমাকে কিছু ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিচ্ছে কোথায়? আমি তো এখানে কনসোল লগ করিনি, কিন্তু আপনি বললেন এটা কিছু একটা ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিচ্ছে কোথায়? এটাই হচ্ছে প্রশ্ন। রিটার্ন করলে তো ফাংশনের কাজ বন্ধ করে দেয়। বলবো সেসব পরে। ফাংশনের কাজ বন্ধ করে না, রিটার্ন করলে ফাংশনের যে রিটার্নের পরে যে জিনিসগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কি ফাংশন। ঠিক আছে, রিটার্ন করে অ্যাকচুয়ালি আমাদের রিটার্ন বলতে ফাংশনটা অ্যাজ আ ভেরিয়েবল ট্রিট হবে। এখন ভালো করে শুনুন, আমি এখানে বাংলা ভাষায় বলছি, এখানে কি হচ্ছে, ফাংশনে যে সাব বলে ফাংশনটা আমি বানিয়েছি, এই সাব বলে ফাংশনটা আমার এখন কি করছে? আমার এখানে ক্যালকুলেশনটা করলো সে। এখানে কিন্তু ক্যালকুলেশনে কোনো ভুল সে রাখবে না, ক্যালকুলেশন সে করলো। করার পরে এখানে যে রেজাল্টটা আমরা পাচ্ছি, অর্থাৎ এই রেজাল্ট ভেরিয়েবলটা, এই রেজাল্ট ভেরিয়েবলটা ভাবুন আমার ফাংশনে এসে স্টোর হয়ে থাকছে। ফাংশনে যে রেজাল্টটা আমরা দেখতে পারবো, অর্থাৎ যে রেজাল্টটা আমরা পাচ্ছি, সেটা আমার এই ফাংশনের নামের মধ্যে স্টোর হয়ে থাকছে। তো সেটা আমরা প্রিন্ট করব কি করে স্যার? তো আমি যদি এখানে কনস্ট লিখে, ধরুন রেজাল্ট বলে, বাইরে একটা রেজাল্ট বলে ভেরিয়েবল বানাচ্ছি, এটা একটা ব্লক স্কোপ জিনিস, তো আমি এখানে ফাংশনের মধ্যে রেজাল্ট বানিয়েছি, সেই কারণে বাইরেও আমি সেম নাম দিয়ে কিছু একটা বানাতে পারি। তো আমি এখানে সেটা করবো না, আমি এখানে এক কাজ করছি, রিটার্নড ভ্যালু বলে আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি। এখানে ফাংশনের ভালো করে দেখুন কি হচ্ছে, আমি রিটার্ন ভ্যালু বলে একটা ভেরিয়েবল বানালাম, বানানোর পরে এখানে কনস্ট্যান্ট, এটাকে লেট দিয়ে বানাই। ঠিক আছে, লেট দিয়ে রিটার্ন ভ্যালু বানালাম, বানানোর পরে আমি ইকুয়াল টু দিয়ে, যেভাবে আমরা ভেরিয়েবলে কোনো ডেটা অ্যাসাইন করতাম, সেখানে আমি ফাংশনটাকে কল করেছি।
ফাংশনটাকে কল করে তার মধ্যে 10 তারপরে 2 লিখে দিয়েছি প্যারামিটার বা আর্গুমেন্টের জায়গায়। ঠিক আছে, তো এখন যদি আমি কনসোল লগ করি রিটার্ন ভ্যালু, এবার দেখুন আমার 8 প্রিন্ট হচ্ছে এখানে। অর্থাৎ এখানে এবার কি হচ্ছে দেখুন, আমি এখানে রেজাল্টটাকে রিটার্ন করেছি। রিটার্ন করার অর্থ ফিরিয়ে দেওয়া। তো রেজাল্টটা কোথায় ফিরে গেল? রেজাল্টটাকে অ্যাকচুয়ালি আমরা এই ফাংশন যখন কল করলাম, সে ক্যালকুলেট করে রেজাল্টটা যেটা ছিল সেটাকে আমার এই ভেরিয়েবলে স্টোর করে দিয়েছে। রিটার্ন করলাম, রিটার্ন করে আমাকে দিয়ে দিল এই রিটার্ন ভ্যালু ভেরিয়েবলের মধ্যে। এবার সেই ভেরিয়েবলটাকে যদি আমি প্রিন্ট করি, এখানে দেখুন আমার এটা প্রিন্ট হচ্ছে, যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি এখানে 8 বলে। আমি এখানে এটাকে আমি কমেন্ট আউট করে দিই, তাহলে ভালো বুঝতে পারবো। ওকে, এখানে দেখুন আমার 8 প্রিন্ট হচ্ছে। কেন? কারণ আমার রিটার্ন হয়ে গেছে। এই যে রেজাল্টটা আমরা মানে রিটার্ন করলাম অথবা ফিরিয়ে দিলাম, সে ফিরে চলে গেল এই ভ্যালু মানে ভেরিয়েবলের মধ্যে। এই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করলাম, আমরা এখানে ডেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, রিটার্ন এর কাজটাকে বোঝা গেছে কি করছে সে, তারপরে বাকি কথা বলবো। রিটার্নের কাজ বোঝাতে পেরেছি, হ্যান্ড রেজ করুন দেখি। রিটার্ন কি কাজটা করছে বলুন, হ্যান্ড রেজ করুন দেখি। রিটার্ন আমাদের ভ্যালুটাকে নিচ্ছে, নিয়ে আমাদের যে ভেরিয়েবলে আমাদের এখানে কিন্তু রিটার্নটাকে আমরা এইভাবে প্রিন্ট করতে পারবো না যতক্ষণ না আমরা সেটাকে অ্যাজ আ ভেরিয়েবল সেটাকে স্টোর করাচ্ছি অথবা ডাইরেক্ট কনসোল লগ করাচ্ছি, সেটাও দেখাবো। তো আমি এখানে জাস্ট ফাংশনটাকে কল করে তার মধ্যে ভেরিয়েবলের যে ডেটাটা আসছে সেটাকে আমি স্টোর করে দিয়েছি। রিটার্ন ভ্যালুটাকে আমি প্রিন্ট করছি, এখানে দেখুন আমার প্রিন্ট হচ্ছে। তো এখানে আরেকটা সিম্পল জিনিস যেটা আমি করতে চাই সেটা হচ্ছে, আপনি এখানে ভেরিয়েবল ধরুন নেবেন না, আপনি ডাইরেক্টলি কিভাবে প্রিন্ট করবেন? আপনি এখানে কনসোল লগের মধ্যে ডাইরেক্ট ফাংশন কল করুন। এইভাবে কনসোল লগের মধ্যে আপনি ডাইরেক্ট ফাংশন কল করুন। কনসোল লগ ব্র্যাকেটের মধ্যে ফাংশনের কলিং, তার সাথে 8 আর 2। কনসোল লগ যে রিটার্ন ভ্যালুটা পাবে সেটাকে ডাইরেক্টলি প্রিন্ট করে দেবে। দেখুন সেভ করি, এখানে দেখুন 6 প্রিন্ট হয়েছে। ঠিক আছে, কনসোল লগের মধ্যে আপনি ডাইরেক্ট ফাংশন কল করেও ডাইরেক্ট রিটার্ন ভ্যালু প্রিন্ট করাতে পারবেন। এখানে যদি ভেতরে কোনো কনসোল লগ থাকতো তাহলে কিন্তু এটা হতো না। ঠিক আছে, হতো না, অথবা কোনো এরর আসতো। আমি যদি এখানে কনসোল লগ করি, দেখুন কনসোল লগের মধ্যে কখনো কনসোল লগ চলে না। দেখুন এখানে আনডিফাইন্ড আসছে। ঠিক আছে, সেই কারণে কনসোল লগ আপনি ডাইরেক্টলি তখনই ইউজ করতে পারবেন যখন সেটা একটা রিটার্ন করছে কোনো ভ্যালু। তো এখানে আমি ভ্যালু রিটার্ন করছি, রিটার্ন করার পরে সেই রিটার্ন ভ্যালুটা আমার এখানে লগ হচ্ছে জাস্ট ভেরিয়েবলের মতো। এখন আমার ফাংশনটা এজ আ ভেরিয়েবল ট্রিট হচ্ছে, মানে একটা ভেরিয়েবলের মতো তাকে আমরা ট্রিট করার চেষ্টা করছি, এটাই আমার এখানে হচ্ছে। বলতে পারলাম এটা হচ্ছে ফাংশনের রিটার্ন স্টেটমেন্ট। এবার এই রিটার্ন স্টেটমেন্টেরও কিছু ঝোল আছে, কিছু কাজ আছে, যেগুলো কি কি এবার আমি বলি। ধরুন আপনি চাচ্ছেন যে আমার এখানে ক্যালকুলেশনটা হওয়ার পরে আমার এখানে কিছু রিটার্ন হবে। আমার এখানে রিটার্ন হচ্ছে, আমি এখানে এটাকে সিম্পলিফাই করি একটুখানি, আমি এখানে রিটার্ন ভ্যালুটাকেই প্রিন্ট করব, রিটার্ন ভ্যালু, আর এখানে এটাকে কমেন্ট আউট থেকে সরিয়ে দিচ্ছি। 8 প্রিন্ট হচ্ছে। ওকে, এবার ধরুন আপনি এখানে চাচ্ছেন আগে আমার রেজাল্টটা প্রিন্ট হয়েছে, রিটার্ন হয়েছে, খুব ভালো, আমার এখানে এটা প্রিন্ট হচ্ছে। ধরুন আপনি সেম ফাংশনের মধ্যে আপনি যোগ করতে যাচ্ছেন। কি করতে যাচ্ছেন? একটা যোগ করতে যাচ্ছেন। মানে আমি এখানে একটা ভেরিয়েবল বানাবো রেজাল্ট 2 বলে, num1 num2 কে গুণ করছি। ঠিক আছে, এখানে নাম্বার 1 আর নাম্বার 2 কে গুণ করছি, তারপরে আমি একটা রিটার্ন স্টেটমেন্ট লাগিয়েছি। কিন্তু একটা জিনিস কি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনে এখানে যে ওপরে যে রিটার্নের আগে যেটুকু আছে, অর্থাৎ এইটুকু একটুখানি ফেড আউট হয়ে গেছে, অর্থাৎ একটুখানি ঝাপসা হয়ে গেছে দেখতে। দেখতে পাচ্ছেন আশা করি সবাই? হ্যান্ড রেজ করুন দেখি কে কে দেখতে পাচ্ছেন। নিচের রেজাল্ট 2টা সেটা কিন্তু একটুখানি ঝাপসা, অর্থাৎ সেটার কিন্তু ব্রাইটনেসটা অতটা বেশি না। এটা কিন্তু ভিএস কোড করছে আমাদের জন্য। কেন করছে? কারণ ফাংশনে যখন আপনি কিছু একটা রিটার্ন করে দেবেন, তারপরে আপনি কিছু লিখতে আর পারবেন না। মানে এর পরে যে জিনিসগুলো আপনি লিখেছেন সেটা কোনো কাজ করবে না। আমি যদি সেভ করি, দেখুন আমার 8ই প্রিন্ট হচ্ছে। এখানে কিন্তু রেজাল্ট 2 যেটা আমার হওয়ার কথা ছিল 20, 10 × 2, সেটা কিন্তু আর প্রিন্ট হচ্ছে না। কারণ একবার রিটার্ন করার পরে ফাংশন পরের কাজ আর করে না। আমার এখানে এটাই হচ্ছে। একবার আমার কোনো একটা রেজাল্ট রিটার্ন করে দিল, রিটার্ন করার পরে কিন্তু সে আর বাকি নিচে কোনো কোড থাকলেও নেই, মানে থাকলেও সে সেটাকে ইগনোর করে দেবে, সে তারপরে আর কিছু দেখবে না। আমার কিন্তু এখানে এটাই হচ্ছে। তাহলে আপনি বলবেন স্যার তাহলে আমরা দুটো ভ্যালু কি করে পাবো? কোয়েশ্চেন আসতেই পারে যে স্যার আমি দুটো ভ্যালুকে একসঙ্গে কি করে পাঠাতে পারবো কোনো একটা ভ্যালুর মধ্যে, ভেরিয়েবলের মধ্যে? তখন আপনারা একটা অবজেক্ট ইউজ করতে পারেন। মানে আপনি এখানে এই রেজাল্টটাকে সরিয়ে দিন, দেওয়ার পরে এখানে যে রিটার্ন করছেন রিটার্নের মধ্যে আপনি একটা অবজেক্ট বানান। এটা হচ্ছে একটা অবজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়
এখানে এটা আমরা এখনই পড়বো না, আমি জাস্ট দেখানোর জন্য করছি এটাকে, জাস্ট রিটার্ন স্টেটমেন্টের কাজ বোঝানোর জন্য। রিটার্ন আর রিটার্ন টু, রেজাল্ট আর রেজাল্ট টু আমাদের এখানে হবে, রেজাল্ট আর রেজাল্ট টু। এবার আমি সেভ করবো, দেখুন এখানে দুটো ভ্যালু এসছে, একটা 8 একটা 20। এটা একটা অবজেক্ট, ঠিক আছে? এটাকে আমরা এখন পড়বো না, আমরা কিছুদিন পরে পড়বো এটাকে, বুঝতে পারলাম? তো এখানে সবসময় মনে রাখবেন, রিটার্ন একবার করার পরে নিচের কোড আর এক্সিকিউট হয় না, সেটাই আমরা এখানে দেখতে পেলাম। রিটার্ন রেজাল্ট সেভ করি, 8 প্রিন্ট হচ্ছে, বুঝতে পারলাম রিটার্নের কাজ। রিটার্নটা যখন আপনি ইউজ করবেন মনে রাখবেন, যত আপনার কোড থাকবে যেখানে কোনো ক্যালকুলেশন থাকবে সেটা সবসময় রিটার্নের ওপরে থাকবে। যখন আপনি কিছু ভ্যালু আমি চাইছি যে প্রিন্ট করাবো বা রিটার্ন করব, তখন সেটা একদম ফাংশনের লাস্টে রাখতেই হবে, তখনই সেটা অ্যাকচুয়ালি ভালো করে কাজ করবে, তখনই সেটা ভালো করে আপনি দেখতে পারবেন কনসোলে। ক্লিয়ার? হ্যান্ডেস করুন, বুঝতে পেরেছি রিটার্নের কাজ, ঠিক আছে? সিম্পল জিনিস, একটুখানি প্র্যাকটিস করলে এটা আপনাদেরও মনে থেকে যাবে, সিম্পল জিনিস। ওকে, চলুন নেক্সট। নেক্সট হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, অথবা ফাংশনের এক্সপ্রেশন বলতে এখানে কি বোঝানো হয়? ফাংশন এক্সপ্রেশনস দেখবেন নিচের টপিক, এটাই আজকে লাস্ট। এটা আগেরগুলো সব কিছু প্র্যাকটিস না করলে আমি পরে কিছু এগোতে চাচ্ছি না, সেই কারণে। ফাংশন এক্সপ্রেশন বলতে কি বোঝানো হয়? আমরা এতক্ষণ ফাংশন বানাচ্ছিলাম কি করে, ভালো করে দেখুন। ফাংশন, তার সাথে তার একটা নাম, তারপরে আর্গুমেন্ট প্যারামিটার, তারপরে ফাংশনের বডি, এইভাবে। কিন্তু এখানে আমরা ফাংশন বানাবো একটা ভেরিয়েবলের মতো। কি করব? ফাংশন বানাবো আমরা একটা ভেরিয়েবলের মতো। কিভাবে করতে পারি সেটা এবার আমরা সেখানে যাচ্ছি। ফাংশন এক্সপ্রেশন, ঠিক আছে? ফাংশন এক্সপ্রেশন কি করে কাজ করে দেখা যাক। ফাংশন এক্সপ্রেশন আপনি এখানে গিয়েও দেখতে পারবেন, যে আমাদের পিডিএফ আছে সেখানে, কিন্তু আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি, কনস্ট দিয়ে বানাচ্ছি, লেট দিয়েও আপনি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একটা ধরুন ফাংশন বানাচ্ছি, নতুন ফাংশন মাল্টিপ্লাই। তো আমি আপনি কি এখনো গেস করতে পেরেছেন আমি এখানে ফাংশন বানাচ্ছি, কিন্তু আমি এখানে কনস্ট দিয়ে কেন শুরু করেছি? আমি এখানে ভেরিয়েবলের মতো করে কেন ফাংশনটাকে বানাচ্ছি? এটাই হচ্ছে ফাংশন এক্সপ্রেশন। অর্থাৎ আপনি একটা ভেরিয়েবলের মতো ফাংশন বানাতে পারবেন। কেমন করে? ধরুন আপনি ফাংশন এক্সপ্রেশন ইউজ করছেন, তো আপনি একটা ভেরিয়েবল বানালেন প্রথমে, কনস্ট ধরুন মাল্টিপ্লাই, তারপরে ইকুয়াল টু দিয়ে আমরা ধরুন এখানে কিছু করতাম, 20 × 3 এটা আমরা করতাম। কিন্তু এই জায়গায় আমরা 20 × 3 করবো না, আমরা এখানে একটা ফাংশন বানাবো। কি করে? আমরা এখানে ইউজ করব ফাংশন কিওয়ার্ড। ফাংশন ইউজ করার পরে এই ফাংশনে আমরা কোনো নাম দেবো না। কি করব? এই ফাংশনে কোনো নাম থাকবে না, যেটা আমরা এখানে দিচ্ছিলাম, এই যে সাব, তারপরে সাম, তারপরে হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো নেম, তারপরে হ্যালো, এগুলো ফাংশনের নাম। কিন্তু ফাংশন এক্সপ্রেশনে আমরা কোনো ফাংশনের নাম দেবো না, আমরা জাস্ট এটাকে এইভাবেই রেখে দেবো। দেওয়ার পরে আমরা ফাংশনে একটা বডি বানাবো, দেখবেন কোনো এরর দিচ্ছে না, কারণ এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট অথবা ভ্যালিড সিনট্যাক্স। তো আমরা কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা তার মধ্যে ফাংশন স্টোর করছি। ফাংশন, তার কোনো নাম নেই, এখানে কি কোনো নাম নেবে দেখা যাক। আমি এখানে সাম বলে একটা নাম বানাচ্ছি, নিচ্ছে, কিন্তু এখানে আমরা এই ফাংশনটাকে কি বলে সেটা বলবো, কিন্তু এটা পরের দিনের টপিক। তো এখানে আমরা আপাতত ফাংশনের কোনো নাম দেবো না। আচ্ছা বলেই দিই, এটাকে বলা হয় একটা অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশনের অ্যাকচুয়ালি কোনো নাম হয় না, এটা আমরা পরের দিন গিয়ে ভালো করে দেখবো, ঠিক আছে? তো আমরা একটা ভেরিয়েবলের মতো বানাচ্ছি, একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল টু দিয়ে ফাংশন, তারপরে আমরা কোনো নাম ছাড়া একটা ফাংশন বানাচ্ছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটা অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস কথার বাংলা অর্থ কি? যাকে আমরা চিনতে পারি না, অথবা যার কোনো মানে নাম নেই। ইয়েস, যার কোনো অ্যাকচুয়ালি নাম নেই। সেরকমই অ্যানোনিমাস ফাংশন এখানে আমরা একটা বানাচ্ছি, যেখানে আমাদের ফাংশনে অ্যাকচুয়ালি কোনো নামই নেই। তো এই ফাংশন কি কাজ করবে? ধরুন এখানে দুটো ভ্যালু আমরা, দুটো প্যারামিটার আমরা একে দিচ্ছি, একটা এ একটা বি, ঠিক আছে? এই এ আর বি কে আমি কি করব? রিটার্ন করব, ডাইরেক্ট রিটার্ন করব, এ ইন্টু বি। কি করছি? ডাইরেক্ট রিটার্ন এ ইন্টু বি। এটাকে আপনি ভেরিয়েবল দিয়ে বানাতে পারতেন, এখানে এরকম করে একটা ভেরিয়েবল বানিয়ে সেই ভেরিয়েবলটাকে পরে রিটার্ন করুন, সেটাও হতো, কিন্তু আমি এখানে ডাইরেক্টলি কাজ করছি, ঠিক আছে? এবার কি করব? এটাকে যখন আমি ডাকবো, এই ফাংশনটাকে যখন আমি কল করব, তখন আমি কি করব? এই নাম দিয়ে কল করব এটাকে, অর্থাৎ এই নামটা দিয়ে আমরা এটাকে ডাকবো। তখন আমার কিন্তু ফাংশনে কোনো নাম নেই, ঠিক আছে? তখন আমরা এই ফাংশনটাকে কি নামে ডাকবো? তখন আমরা এই ভেরিয়েবলের যে নামটা দিয়েছি সেই নাম দিয়ে ডাকবো। তো আমরা এখানে কনসোল লগ করতে পারি, অথবা ধরুন কনসোল লগ না করে আমি একটা ভেরিয়েবল বানাচ্ছি, কনস্ট, ধরুন কি লেখা যায়, রেজাল্ট বলেই একটা ভেরিয়েবল বানাই। রেজাল্ট বলে ভেরিয়েবল বানিয়ে এর মধ্যে এবার আমি নাম কি দেবো? মাল্টিপ্লাই। দেখবেন এখানে মাল্টিপ্লাইটা আমার হাইলাইট হবে, দেখুন
এখানে মাল্টিপ্লাই আমাকে দিয়ে দিয়েছে ভিএস কোড, যে মাল্টিপ্লাই বলে একটা ফাংশন রয়েছে, কিন্তু ফাংশনের নাম নেই, কিন্তু এটা জাস্ট ভেরিয়েবলকে ট্রিট করছে অ্যাজ আ ফাংশন। ঠিক আছে, এখন এই ভেরিয়েবলটা আমার একটা ফাংশনের মতো কাজ করছে। তো আমি যদি মাল্টিপ্লাইয়ের মধ্যে কোনো কিছু রাখি 10 × 2, কনসোল লক করবো রেজাল্টকে, দেখবেন আমার এখানে প্রিন্ট হচ্ছে রেজাল্ট 20। বলতে পারলাম এটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, যেটা আমরা বানাই কি দিয়ে, একটা অ্যানোনিমাস ফাংশন দিয়ে। অ্যানোনিমাস ফাংশন পরের দিনের টপিক, খুব ভালো করে দেখাবো, সেখানে সব কিছু ডিসক্রিপশনে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন, যে ফাংশনের কোনো নাম নেই। তো এই ফাংশনের নামটা কে নিয়ে নিচ্ছে, অর্থাৎ এই ফাংশনটা কার নাম নিয়ে নিচ্ছে, আমরা যে ভেরিয়েবলের নাম দিয়েছি সেটা নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে একটা ফাংশন এক্সপ্রেশন। ঠিক আছে, সিম্পলি ভাবুন একটা ভেরিয়েবল দিয়ে আমরা ফাংশন বানাচ্ছি, ব্যাস। বুঝতে পেরেছি? কে কে বুঝতে পারলেন হ্যান্ড রেজ করুন দেখি। বুঝতে পারলাম? ঠিক আছে, এবার রিকোয়েস্ট আপনাদের কাছে, এইগুলো সব কিছু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মনে থাকবে না। কি কি করলাম প্রথম থেকে, এটা কালকের টপিক ছিল, সরি এটা আজকের থেকেই শুরু হলো। ফাংশন উইথ প্যারামিটার্স, ফাংশন উইথ আমাদের নাম্বার প্যারামিটার, এটাকে না করলেও হয়। তারপরে রিটার্ন ভ্যালু আর আমাদের এক্সপ্রেশন, ফাংশন এক্সপ্রেশন, এই 3টে টপিক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই 3টে টপিকই আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটাকে প্র্যাকটিস করে আমাকে গ্রুপে দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। বলতে পারলাম? ক্লিয়ার? যদি কোনো কোয়েশ্চেন থাকে বলুন, নাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে আজকের ক্লাসটা আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, পরের দিনের কাজ করে সবাই দেখাবেন। 1 সেকেন্ড আমি অ্যাটেন্ডেন্সটা নেবো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে এখনই বলতে পারেন, নাহলে অ্যাটেন্ডেন্সের জন্য একটুখানি ওয়েট করে নিন, আমি একটুখানি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আইল কোথায় গেল? ওকে, নতুন কে কে আছেন? এখানে কার কার নাম দেখতে পাচ্ছেন? 1 সেকেন্ড। অনিন্দবাবু পরে এসছেন, অনিন্দবাবুরটা প্রেজেন্ট করে দিই। প্লিজ রিপিট দ্য হোমওয়ার্ক। রিপিট স্যার, এখানে 3টে জিনিস আছে, সেটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার, এই কোডটা আমি আপলোড করে দেবো, সেটা যতক্ষণ না আপনারা এটা দিচ্ছেন অ্যাসাইনমেন্টটা, ততক্ষণ দেবো না। তো 3টে টপিক, ফাংশন উইথ প্যারামিটার, ফাংশন উইথ আমাদের ডিফল্ট ভ্যালু, ঠিক আছে, আর ফাংশন উইথ মানে ফাংশন এক্সপ্রেশন। ফাংশন উইথ প্যারামিটার, ফাংশন উইথ ডিফল্ট ভ্যালু, আর ফাংশন এক্সপ্রেশন। হতে পারলাম? দেবশ্রী বাবু আছে, সুপলবাবু আছেন, মনিরবাবু আছেন, প্রসেনজিৎ বাবুটা দেওয়া হয়নি, প্রসেনজিৎ বাবু আছেন। নেক্সট আছেন কে? রাহুল দেববাবু, রাহুল দেববাবু, রাহুল দেববাবু, রাহুল দেববাবু প্রেজেন্ট। তারপরে আছেন সাবরা ম্যাম, দেওয়া হয়ে গেছে, শঙ্করবাবু দেওয়া হয়ে গেছে, আর কে আছে? শিবশঙ্করবাবুটা আজকে দেওয়া হয়ে গেছে, শিবশঙ্করবাবু, ইয়েস 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 ইয়েস, কই, হ্যাঁ হয়ে গেছে। তারপরে আছে শুভঙ্কর হালদার, শুভঙ্কর হালদার, শুভঙ্কর হালদার, শুভঙ্কর হালদার কই গেল? শুভঙ্কর নামটা, আপনার সারনেমটা দেওয়া হয়নি এখানে। ওকে, শুভঙ্কর হালদার প্রেজেন্ট, থ্যাংক ইউ 3 দিন পর পর আসার জন্যে। তারপরে স্বাগতা ম্যামটা দেওয়া হয়ে গেছে, ইয়াসবাবুটা দেওয়া হয়নি। ওকে, কই গেল ইয়াস হালদার? ঠিক আছে, ডান। তাহলে বাকিদের অ্যাবসেন্ট, বাকিরা অ্যাবসেন্ট, আমি এখানে লিখে রাখছি অ্যাবসেন্ট, 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 অ্যাবসেন্ট। ওকে, তো যদি কারো মনে হয় যে এখানে তার নামটা নেই, প্লিজ বলতে পারেন, অথবা যদি কোনো মনে হয় যে প্রেজেন্ট আছেন কিন্তু দেওয়া হয়নি, তারাও বলুন। ঠিক আছে, বলতে পেরেছি তো। তাহলে আজকের ক্লাসটা এখানে এন্ড করছি, পরের দিনের ক্লাসে খুব ভালো উইকেন্ড কাটান, পরের সপ্তাহে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট সবাইকে।